হাইকোর্টের নির্দেশে 25,000-এর বেশি চাকরি বাতিল এবং ইতিমধ্যেই এই চাকরি বাতিলকে কেন্দ্র করে পুরুলিয়ারও যে চাকরিহারা তাদেরও মাথায় হাত পড়েছে। আজকে পুরুলিয়া ডিআই অফিসের নিকট যে ময়দান, সেই ময়দানে কিন্তু তারা রীতিমতো জমায়েত হয়েছেন এবং এই যে তাদের চাকরি বাতিলের পরে তারা কি করবেন তার রূপরেখা এবং তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু এখানে তারা নিচ্ছেন। এবং এই যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিলে রীতিমতো তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং মাথায় হাত পড়েছে তাদের। কারণ কেউ এই চাকরিকে সম্বল করে কিন্তু সংসার বেঁধেছিলেন, আবার কেউ এই চাকরিকে সম্বল করে কিন্তু বাড়ি তৈরির জন্য লোন নিয়েছেন, আবার কারোর আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এই চাকরি একমাত্র সম্বল ছিল। কিন্তু এই মুহূর্তে যে চাকরি গেল, 25,000-এর বেশি চাকরি বাতিল, সেই চাকরিহারারা কি করবে? সবাই কি অযোগ্য নাকি সবাই যোগ্য? সমস্তটাই জানবো ওনাদের কাছ থেকে কি বলছেন ওনারা। দাদা, আপনাদের হাইকোর্টের নির্দেশে 25,000-এর বেশি চাকরি বাতিল হলো, এই মুহূর্তে কি বলবেন আপনারা, যে সবাই যোগ্য না সবাই অযোগ্য? কি দেখুন, এই যে হাইকোর্টের যে রায়টা হয়েছে, সবাইকে যে রায় দিয়েছে সবাই অযোগ্য ওনারা মনে করছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যারা যোগ্যরা আছি সবাই তো অযোগ্য নয়। সবাই কি অযোগ্য? সবাই কি আর ওমার কেলেঙ্কারিতে আমরা যুক্ত আছি? সবাই নয়। তাহলে এই রায়ে যে 5,000 জনের বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছে তারা অযোগ্য প্রমাণিত হয়েছে। তাদের ওমারশিটে কারচুপি আছে বলে তাদেরকে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে। তাহলে এই 5,000 বাদ দিয়ে বাকি 19,000 নিশ্চয়ই অযোগ্য নয়, তারা সবাই যোগ্য। তাহলে তাদের চাকরিটা বাতিল কেন করা হলো? অর্থাৎ ওনারা জানাচ্ছেন যে 5,000, অর্থাৎ রাজ্য সরকার বা এসএসসির নির্দেশন, 5,000 যে চাকরি প্রার্থী তারা এই অর্থাৎ দুর্নীতির সাথে কোনো রূপভাবে জড়িত আছে। তাহলে তারা বলছে যে তদন্ত যদি হয়েছে তাহলে তদন্তের মধ্যে সেই 5,000 থেকে 19,000 কি করে চাকরি বাতিল, অর্থাৎ 25,000 কি করে হলো অঙ্কটা, সেই নিয়ে প্রশ্ন তুলতে। এবার আমি আসবো আপনার কাছে, আমি একটা কথা জিজ্ঞাসা করার চেষ্টা করবো। উনি বললেন 5,000-এর বেশি চাকরি, তো সেই বিষয়টা কি এবং আপনাদের তো এই মুহূর্তে চাকরি গেল, বর্তমানে ভবিষ্যতে আপনারা কি করতে চলেছেন? দেখুন, আমরা যারা যোগ্য আছি, যাদের চাকরিটা বাতিল করা হলো, প্যানেল ক্যান্সেল করে দেওয়া হলো, আমরা যারা যোগ্য আছি তারা ভবিষ্যতে আমরা সুপ্রিম কোর্টে এই লড়াইটা লড়তে চলেছি। আইনি লড়াই আইনিভাবেই লড়তে চলেছি এবং সুপ্রিম কোর্টের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে যারা অযোগ্য সেটা যখন রাজ্য সরকার ধরতে পেরেছেন, সিবিআই যখন সেটা আমাদের যেটা হাইকোর্ট ধরতে পেরেছেন এবং সিবিআই এটা প্রমাণ করেছেন যে এরা অযোগ্য, তাহলে অযোগ্যদেরকে বাদ দেওয়া হোক। আমরা যারা যোগ্য তাদেরকে বাদ দেওয়ার কি মানে হয়? প্যানেলটা ক্যান্সেল করে দেওয়ার এটা কি মানে? আপনারা যখন 2016 সালে চাকরি পেয়েছিলেন এরকম কিছু আস পেয়েছিলেন? দেখুন, আমরা 2016 সালে বলতে পরীক্ষাটা দিয়েছিলাম, আমরা জয়েন করেছি 2019-এ এবং 19 সাল থেকে আমরা চাকরি 18-19 আছে, এখানে 11-12 আছে আর 9-10 আছে, অর্থাৎ 18-19-এ আমরা জয়েন করেছি। তখন আমরা তো এটা বুঝতে পারিনি যে এরকমভাবে হয়েছে। আমরা যেমন আর 5 জন স্টুডেন্ট, আমরা যারা ক্যান্ডিডেট যারা ছিলাম তারা যেমন পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি, আমরা সেভাবেই চাকরি পেয়েছি। আমরা জানি সব কিছু ঠিকঠাকভাবেই তাহলে আমরা পেয়েছি, কিন্তু তার মাঝে যে অযোগ্য ঢুকে আছে এবং যাদের জন্য যে আজকে আমাদেরকে এইভাবে সাফার করতে হবে, এই ভবিষ্যতে যে আমরা এরকম হবে সেটা তো আমরা ভাবিনি। তাহলে এটা আমাদের খুবই দুঃখের বিষয় এবং সবার কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই যে সম্মান এটা তো আমাদের ধূলিসাৎ হয়ে গেল। আমাদের সবার কাছে আবেদন থাকবে, আমরা যোগ্য এবং এর প্রমাণ আমরা বারবার ভেরিফিকেশন দিয়েছি, আমাদের সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছি, হ্যাঁ, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রস্থানপত্র থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস। তাহলে আমাদের যোগ্যতার আর কত প্রমাণ দিতে হবে? হ্যাঁ, আর সরকার যখন আমাদের যখন কলকাতা হাইকোর্ট দেখছেন যে এরা অযোগ্য প্রার্থী, ওদেরকেই বাদ দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে আবার যোগ্যদেরকে। আপনারা হাইকোর্টের রায়কে প্রশ্ন তুলছেন এখানে। দেখুন, প্রশ্ন তোলা হচ্ছে তো অবশ্যই, আমি তো আমার দিক দিয়ে অবশ্যই বলবো, আমাদের তরফ থেকে যে প্রশ্ন তুলবই, কারণ আমরা যেহেতু যোগ্য, আমরা বাদ পড়েছি, আমরা প্রশ্ন তুলবো, কারণ আমরা যোগ্যদেরকে বাদ দেওয়াটা মোটেই কাম্য হয়নি। মানে এটা বিচারটা আরও ঠিকঠাক করে ভাবা উচিত ছিল, রায়টা ঠিকঠাক করে দেওয়া উচিত ছিল। আমরা তো প্রথমত ভেবেছিলাম যারা অযোগ্য, সিবিআই তদন্ত করছে, এত বড় বড় তদন্ত সংস্থা রয়েছে, সবাই তদন্ত করছে, নিশ্চয়ই একটা সুন্দর রায় হবে এবং সুন্দরভাবে এটার বিচার হবে। ফিরে আসবো আপনার কাছে। এই যে আপনাদের চাকরি বাতিল 25,000-এর বেশি, এক ধাক্কায় আর্থিকভাবে কতটা অসুবিধায় পড়েছেন আপনারা? স্যার, পুরোটাই, কতটা কি বলবো, গোটাটাই। একজন মানুষ হঠাৎ করে যদি তার মাথার উপর থেকে ছাদটা চলে যায়, চাকরি মানে কি? পায়ের তলের মাটি, তাই তো? আমরা বহু কষ্ট করে এটা অর্জন করি, বিশেষ করে যারা পড়ুয়া, যারা পড়াশোনা করি। আপনাদের মধ্যে অনেকেই টিচার আছেন যারা জানেন, এর আগে আমি একটা স্থানীয় কলেজে চাকরি করতাম অলরেডি, ঠিক আছে, পার্ট টাইম করতাম অবশ্য। যাই হোক, তো পড়াশোনা রীতিমতো পড়াশোনার চর্চাতে ছিলাম। আমি টিউশনও পড়াতাম প্রচুর, বলতে আজকে কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু পার্ট টাইম ছিল আমার অসুবিধা ছিল, আমি করতাম। তো এরপরে কি হলো, যখন আমি এই 2016 সালে চাকরিটা পেলাম, তখন তো আপনারা জানেন সবাই যে টিচারদের টিউশন পড়ানো যাবে না, আমি বন্ধ করে দিলাম। আমি নিযুক্ত হয়েছি 9-10-এর জন্য। আচ্ছা, তাহলে এরপর আমি আর টিউশন পড়াতে পারছি না, তার মানে আমার লেভেলটা কোথায়? 9-10। আমি তার বেশি এগোতে পারছি না, আমি 11-12 যেতে পারছি না। তার মানে কি আমার যে পড়ার কোয়ালিটি সেটাও তো আমার ইয়েটা কমে গেল, আমি তো 11-12 যেতে পারছি না, মানে আমি পড়াশোনাও করছি না সেই বিষয়টাতে, আমার টিউশনও নেই, তাহলে সেটাও আমার বাদ গেল, আমি কেবলমাত্র 9-10-এর মধ্যে সীমাবদ্ধ রইলাম। এরপরে সরকার থেকে এখন বলা হচ্ছে, তরফ থেকে বলা হচ্ছে, মানে কোনো জায়গাতে দেখছি আর কি, যে আমাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হবে।
আচ্ছা বলুন তো, আজ থেকে আমি 6 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় আমার যে ক্যাপাসিটিটা ছিল, বা আমি সেই সময় কি একটা কলেজে পড়াতাম বা আমি টিউশন করাতাম, সেই সময়কার আমার যে পড়াশোনার যে ক্ষেত্রটা, সেটা যে বিস্তৃতিটা ছিল, এখন সেটা আছে? বলুন আছে? আমাকে যদি এখন হঠাৎ করে 42 বছর বয়সে যদি বলে দেওয়া হয় আপনি আবার নতুন করে পরীক্ষা দিন, ইজ ইট পসিবল? বলুন তো এনারা কারা পারবে বলুন তো? সম্ভব আপনাদের পক্ষে? আপনারাই বলুন তো কি চাইছেন এখন? এখন কি চাইছি? আমরা চাইছি যাতে যথার্থভাবে আমাদের ওএমআর সিট মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদেরকে যাতে আমাদের চাকরি ফেরত দেওয়া হয়। কারণ আমরা বাঁকা পথে আসিনি চাকরি করতে, আমরা যথেষ্ট খেটে পরিশ্রম করে এই রাস্তায় এসেছি। 40-এর পরে না আর হয় না এই সকল। আমি 9-10 লেভেল, আমি 9-10 পড়াই, যে 11-12 সে 11-12 পড়াই, তার বিস্তৃত আমরা ক্ষেত্রে যাই না। কেন? যখন আমি চাকরি পরীক্ষার জন্য পড়বো তখন আমি এমএ, এমএসসি, পিএইচডি, এমফিল আমি যা করেছি আমি সব পড়বো। আমি 5 থেকে পড়াশোনা শুরু করবো, কি বটে কি না? আমরা তাই শুরু করব। কিন্তু যখন আমাকে বেঁধে দেওয়া হবে আপনি টিউশন পড়াতে পারবেন না, তাহলে আমার 11-12 প্রথমে বাদ, আমি 11-12 পড়াশোনা করছি না, কি বটে তো করছি না, আমি 9-10 নিয়ে সন্তুষ্ট থাকছি, তাহলে আমার তো মানটা অনেক আস্তে আস্তে নামছে। অর্থাৎ মান সম্মানের প্রশ্ন উঠছে। যারা একবার চাকরি পেয়েছিল, চাকরি হারিয়েছে, পরিবার সহ পাড়া প্রতিবেশীদের কাছেও তাদের মান কোথায় থাকবে? কি হচ্ছে তাদের মনে? কি 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 আশঙ্কা? দাদা এই মুহূর্তে আপনাদের চাকরি গেছে, কি অবস্থা, পরিস্থিতি কেমন? আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কি অবস্থা এখন এই মুহূর্তে আমাদেরকে যদি বলা হয় যে ঘুরে পরীক্ষা পাস করতে পারবো, সম্ভব? কি করে সম্ভব? এই যে চাকরি গেল আপনাদের, কি চাইছেন এবার? কোর্ট কি প্রমাণ করতে পারেছে যাই কেসে হলুয়াজ যারা চলে গেছে তাদেরকে অযোগ্য বলে প্রমাণ করতে পেরেছে? না, একেবারে প্রমাণ না করে রায় দিয়েছে। প্রমাণ না করে রায় দিয়েছে। প্রমাণ করেছে 5,000-কে, 16,000-কে প্রমাণ করেনি। তাহলে বিনা প্রমাণে বাদ দিল কেন? কিভাবে পরিবার চলছে এখন? যেভাবে চলে সেভাবেই চলছে। এখন কি ভাবছেন আগামী দিনে যেটা পিয়ার পরের কোর্টে এসএলপি করতে হবে, কি করবো এখন? অর্থাৎ মানুষের যেটা মানে যারা চাকরি হারিয়েছে, এই চাকরি হারাদের যেটা রায়, সেই রায় অনুসারে জানা যাচ্ছে যে তারা কিন্তু ভবিষ্যতে আরো বড় আন্দোলন, সেই আন্দোলনে নামতে চলেছে এবং এই হাইকোর্টের রায়কে রীতিমতো কিন্তু চ্যালেঞ্জ করছেন তারা, এবং তারপরে রীতিমতো তারা যে ভবিষ্যতে পরিকল্পনা নেবেন সেই পরিকল্পনা আলোচনাও তারা কিন্তু করছেন। ইতিমধ্যে এখানে সমাপ্ত। ক্যামেরায় অমর্ত্যর সাথে আমি দুর্বাদল, বেঙ্গল ভয়েস 24x7।